তোর জন্য একটা বড় খবর আছে বেলি। কাল তোর ইউনিভার্সিটি ডিনের সাথে আমার কথা হয়েছে। তোর পরীক্ষার সময় আমি তোকে নিজে নিয়ে যাব আর নিয়ে আসবো। বেলি শুধু মাথা নিচু করে রইল। রাত বাড়তেই শায়ানের আচরণ আবার বদলে যেতে শুরু করলো। বেলিকে বিছানায় নিয়ে ওর হাত দুইটা নিজের হাতের মুঠোয় ভরে বলল, জানিস বেলি, অফিসের প্রতিটা মিটিংয়ে আমি শুধু ভাবছিলাম কখন বাসায় ফিরবো। তোকে দেখার নেশাটা আমাকে শেষ করে দিচ্ছে। শায়ান এবার বিলির ওড়নাটা সরিয়ে ওর কাঁধের ওপর নিজের অধিকারের নতুন এক কামড় বসালো। বিলি ব্যথায় কুকড়ে উঠতেই শায়ান ওর ঠোঁট দুইটা নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। এইভাবেই দিনগুলো কাটতে লাগলো। ঝলমলে দিনগুলো বিলির কাছে এখন কেবল ক্যালেন্ডারের পাতায় সংখ্যা মাত্র। সে এখন আর প্রতিবাদ করে না, কান্নাও করে না। শায়ানের প্রতিটা হুকুম পালন করে যান্ত্রিক পুতুলের মতো। শায়ান যখন ওর শরীরে নিজের অধিকার ফলায়, যখন নিষ্ঠুর ভালোবাসায় ওকে ক্ষতবিক্ষত করে, বেলি তখন চিৎকার করে না। সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। শায়ান প্রতিদিনের মতো বেলির কপালে একটা চুমু খেয়ে দরজায় তালা দিয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগেই বলে গেল, আজ রাতে তোর জন্য একটা সারপ্রাইজ আছে বেলি, তৈরি থাকিস। শায়ান চলে যাওয়ার পর বেলি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। ঘরের কোণে সিসিটিভি ক্যামেরা আছে। শায়ানের অদৃশ্য চোখ। বেলি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা সরিয়ে দিতেই বেরিয়ে পড়ল দগদগে নীলচে দাগগুলো। শায়ানের ভালোবাসার নাম করে দেওয়া ঐতিহাসিক চিহ্নগুলো আজ যেন বেলিকে বিদ্রুপ করছে। আয়নায় নিজের চোখের দিকে তাকালো, যেখানে কোনো স্বপ্ন নেই, কোনো প্রাণ নেই, আছে শুধু একরাশ ঘৃণা। শায়ানের প্রতি ঘৃণা, আর নিজের এই জড়বৎ জীবনের প্রতি চরম বিতৃষ্ণা। বেলি বিড়বিড় করে নিজেকেই বলল, তুই তো মরেই গেছিস বেলি। প্রতিদিন রাতে ওই মানুষটার নিচে তুই একবার করে মরিস। এই যান্ত্রিক বেঁচে থাকার চেয়ে একেবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো। বেলি জানতো সিসিটিভিতে শায়ান ওকে দেখছে। সে একটা চিরকুট নিল, কাপা কাপা হাতে লিখল, শায়ান ভাই, আপনি আমাকে জিততে দেননি, কিন্তু নিজেকেও জিততে দিলেন না। আপনি আমার শরীরটা পেয়েছিলেন, কিন্তু আমার আত্মাটাকে আপনি অনেক আগেই মেরে ফেলেছেন। আজ আমি আপনার এই খাঁচা থেকে চিরতরে মুক্তি নিলাম। বেলি বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথটবটা পূর্ণ করলো শীতল জলে। ঠিক সেই রাতের মতো যেদিন শায়ান ওকে প্রথম এখানে অপদস্থ করেছিল। এরপর শুয়ে পড়ে ওখানে একটা ধারালো ব্লেড বেলির কবজি দিয়ে সজোরে চলে গেল। রক্ত শীতল পানির সাথে মিশে লাল বর্ণ ধারণ করলো। ব্যথায় বেলির শরীরটা একবার কেঁপে উঠল। তারপর এক অদ্ভুত শান্তি ওকে ঘিরে ধরল। চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। বেলি ভাবল, শায়ান যখন ফিরে আসবে তখন সে তার প্রিয় সম্পত্তিকে পাবে ঠিকই, কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না। আর কোনোদিন বেলির ওপর নিজের অধিকার ফলাতে পারবে না। বাথটবে পানি উপচে মেঝেতে গড়িয়ে পড়ছে। বেলির নিস্তেজ শরীরটা পানির নিচে তলিয়ে গেল। পড়ে রইল এক নিষ্প্রাণ মেয়ের দেহ, যে ইয়াসির খান শায়ানের ভালোবাসার চেয়ে মৃত্যুকে অনেক বেশি আপন করে নিয়েছে। বেলি, এক বীভৎস আর্তচিৎকার করে শায়ান নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতের মুঠো শক্ত হয়ে কাঁপছে। হাহাকার মাখা চিৎকার অফিসের বাইরের করিডোরে থাকা স্টাফরা পর্যন্ত থমকে গেল। শায়ান হাঁপাচ্ছে। দ্রুত চোখ মুখ মুছে হাত বুলিয়ে চারপাশটা দেখল। না, কোনো রক্ত নেই, কোনো বাথটব নেই। অফিসের সুসজ্জিত কেবিনে বসে আছে। সামনে ল্যাপটপ খোলা, যেখানে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে বেলি ড্রয়িং রুমে মাথা নিচু করে বই পড়ছে, স্থির শান্ত। এতক্ষণ যা দেখলো, বেলির সুইসাইড নোট, বাথটবে লাল হয়ে যাওয়া জল, বেলির নিথর দেহ, সবটাই তার অবচেতনের এক ভয়াবহ কল্পনা। বেলির ওপর করা চরম আধিপত্যের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই দুঃস্বপ্ন যেন শায়ানকে জ্যান্ত গিলে খেতে এসেছিল। শায়ানের বুকটা এখন দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছে চারিদিকের দেওয়ালগুলো ওকে পিষে ফেলছে। অবচেতন মন বারবার বলছে বেলিকে ও হারিয়ে ফেলেছে। সিসিটিভির স্ক্রিনে বেলিকে জীবন্ত দেখে ওর বিশ্বাস হচ্ছে না। না, ও ঠিক নেই। বেলি ঠিক নেই। শায়ান পাগলের মতন নিজের গাড়ির চাবি তুলে নিল। কোনো ফর্মালিটির তোয়াক্কা না করে কেবিন থেকে বেরিয়ে পড়ল। অফিসের লোকগুলো অবাক হয়ে দেখল, সবসময় শান্ত আর গম্ভীর থাকা শায়ান আজ দিশেহারা হয়ে লিফটের দিকে ছুটছে। গাড়িতে উঠে নির্জন রাস্তায় পাগলের মতন অ্যাক্সিলেটর চাপল। চোখের সামনে বারবার বাথটবের দৃশ্যটা ভাসছে। ভাবছে, যদি সত্যি বেলি এমন কিছু করে বসে, যদি বেলিকে চিরতরে নিস্তব্ধ করে দেয়। বাড়ির সামনে গাড়িতে থামিয়ে প্রায় ছুটে ছুটে বাড়ির ভেতরে গেল। পৌঁছাতে যে সময়টুকু লাগলো, শায়ানের কাছে মনে হলো ওটা অনন্তকাল।
কাপা কাপা হাতে দরজায় ডিজিটাল লক খুলল। বেলি, বেলি তুই কোথায়? সায়ান ঝড়ের বেগে ঘরে ঢুকল। গলার স্বর কান্নায় বুঝে আসছে। ড্রয়িং রুমে বেলি নেই। সায়ান সোজা বেডরুমে গিয়ে দেখলো বেলি সেইখানেও নেই। হার্টবিট যেন বন্ধ হওয়ার উপক্রম। বেলি, বাথরুমের দরজার সামনে গিয়ে থামলো। ভেতর থেকে পানির শব্দ আসছে। সায়ানের পা দুইটা যেন মেঝেতে গেঁথে গেল। মনে পড়লো সেই কল্পনার দৃশ্যটা। চিৎকার করে বাথরুমের দরজায় ধাক্কা দিল। বেলি দরজা খোল বেলি। খট করে শব্দ হলো। দরজা খুলে বেলি বেরিয়ে এলো। হাতে একটা তোয়ালে, ভেজা চুল দিয়ে পানি ঝরছে। সায়ানকে এভাবে হাঁপাতে দেখে, চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে বেলি থমকে দাঁড়ালো। সায়ন ভাই, আপনি এই অসময়ে? কি হয়েছে আপনার? সায়ান কোনো কথা বলতে পারলো না। শুধু দুহাতে বেলিকে জড়িয়ে ধরলো। এত শক্ত করে ধরলো যে বেলির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সায়ান বেলির কাঁধে মুখ গুজে বাচ্চাদের মতন ফুপিয়ে উঠল। তুই আছিস বেলি। আমি তোকে যেতে দেব না, আমি তোকে মরতে দেব না। বেলি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। যে সায়ান সবসময় শাসনের চাবুক হাতে নিয়ে থাকে, সেই মানুষটা আজ এভাবে ভেঙে পড়েছে কেন ও বুঝতে পারল না। বেলির গায়ের ভেজা কাপড়ের শীতলতা সায়ানকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। অনুভব করলো বেলি জীবিত। বেলি ওর কাছেই আছে। এই দুঃস্বপ্নটা আসলে ওর মনের গভীরে লুকিয়ে থাকা চরম এক অপরাধবোধ। সায়ান বেলিকে জড়িয়ে ধরে পাগলের মতন চুমু খেতে লাগলো, কপালে, গালে, বন্ধ চোখের পাতায়। প্রতিটা স্পর্শে আজ হারানোর এক তীব্র হাহাকার। সায়ানের এই অস্বাভাবিক আচরণে বেলি পাথরের মতন জমে গেছে। যে মানুষটা সবসময় পাথরের মতন গম্ভীর থাকে, তার এমন বিধ্বস্ত রূপ বেলি আগে কখনো দেখেনি। বেলি সায়ানের বুক থেকে মুখ তুলে আবার তাকায়। দেখলো সায়ানের চোখ দুইটা লাল হয়ে আছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। বেলি কাপা কাপা হাতে সায়ানের গাল দুইটা ধরে ধীর কণ্ঠে বলল, কি হয়েছে সায়ন ভাই? শান্ত হন প্লিজ। আমি তো ঠিক আছি, আমি তো এখানেই আছি আপনার সামনে। কেন এমন করছেন? কি হয়েছে বলুন তো? সায়ান বেলির কথা যেন শুনতেই পাচ্ছে না। সায়ান আবারও বেলিকে নিজের বুকের পাঁজরে পিষে ফেলল। চিবুক বেলির ভেজা চুলে ঠেকিয়ে বলতে লাগলো, বেলি তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? কথা দে বেলি, তুই কোনোদিন নিজেকে শেষ করার কথা ভাববি না। তুই যদি আমার উপর রাগ করিস, আমাকে মারিস, তবু যাস না। বেলি তোর কিছু হলে আমি মরে যাব, আমি সত্যি মরে যাব রে বেলি। বেলির বুকটা এক অদ্ভুত ব্যথায় মোচড় দিয়ে উঠল। বেলি বুঝতে পারলো সায়ান হয়তো কোনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে। নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে সায়ানের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমি কোথাও যাব না সায়ন ভাই, আমি এখানেই আছি। আপনার কথা ছাড়া তো আমার এক পা ফেলারও সাধ্য নেই। তবে কেন এত ভাবছেন? একটু পানি খান, শান্ত হন। সায়ান বেলিকে ছেড়ে দিয়ে মুখের দিকে অপলক তাকিয়ে রইল। বেলির শান্ত নিষ্পাপ চোখ দুটো দেখে ভেতরের ঝড়টা ধীরে ধীরে কমতে শুরু করলো। অনুভব করলো বেলির শরীরের উষ্ণতা, নিঃশ্বাসের শব্দ। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে সায়ানের অবচেতন মন এখনো বিশ্বাস করতে পারছে না বেলিকে জীবিত দেখছে। সায়ান বেলির হাত দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে নিবিড় করে চুমু খেলো। বেলি আমি তোকে অনেক কষ্ট দেই তাই না? তোকে এই ঘরের ভেতর আটকে রাখি, সারাক্ষণ নজরদারি করি। তুই কি এজন্য আমাকে অনেক ঘৃণা করিস? বেলি চুপ করে রইল। উত্তরের বদলে ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়ান সে জলটুকু নিজের হাতের আঙুল দিয়ে মুছে নিয়ে বলল, তোর এই চোখের জল আমাকে শেষ করে দেয় বেলি। কিন্তু আমি কি করব? তোকে হারানোর ভয়ে আমি যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তুই শুধু আমার থাকবি বেলি, চিরকাল আমার পাশে। সায়ান বেলিকে বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে ফ্লোরে বসে রইল। সায়ান বেলির পায়ের কাছে বসেই হাত দুটো নিজের হাতের তালুতে আগলে রাখল। দৃষ্টি আজ মেঝের দিকে নিবদ্ধ, যেন নিজের অতীতের অন্ধকার অধ্যায়গুলো বেলির সামনে মেলে ধরছে। বেলি, জীবনের বেশ কয়েকটি বছর আমি একা কাটিয়েছি। একাকিত্ব যে কতটা যন্ত্রণা সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি খুব আদরের ছেলে ছিলাম রে বেলি। চাচ্চু, তোর বাবার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল। আমার ছোটবেলার সব আবদার ছিল তার কাছেই। সায়ান একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। কলেজ লাইফে বেশ কিছু খারাপ ছেলের পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করতে শুরু করি। আমার জেদ আর রাগ সবসময় আকাশ ছোঁয়া। তখন আমার কাছে ভালো মন্দের কোনো বিচার ছিল না। আমার এই অবাধ্যতা দেখে আস্তে আস্তে বাবা মা, এমনকি চাচ্চু, সবাই আমার থেকে দূরে সরে যেতে থাকে। আমার কাছের মানুষগুলো এই দূরে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। মানসিকভাবে আমি পুরো ভেঙে পড়েছিলাম। বেলি চুপ করে শুনছে। বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম, নিজেকে নতুন করে গুছিয়েছিলাম। এরপর একদিন তুই এলি আমার জীবনে। তোকে দেখে মনে হলো আমার হারানো পৃথিবীটা আমি ফিরে পেয়েছি।
আমি তোকে ভালোবেসে ফেললাম বেলি, কিন্তু আমার ভেতরের সেই পুরনো ভয়টা বারবার ফিরে আসে, যে ভয়টা আমাকে তাড়া করে বেড়ায়, যে তুইও হয়তো বাকিদের মতো আমাকে একা ফেলে চলে যাবি। শায়ান এবার বেলির চোখের দিকে তাকালো। চোখে এখন হাহাকার মাখা মিনতি। তোকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বা হাসতে দেখলে আমার মাথার ঠিক থাকে না। হিংসার ভয় মিলেমিশে আমাকে এক জানোয়ারে পরিণত করে। তুই আমাকে ঘৃণা করছিস সেটা বুঝতে পেরে আমি আরো বেশি পাগল হয়ে গিয়েছিলাম। তোর সাথে আমি যা যা করেছি সেই সব কিছুর মূলে ছিল ওই একটা ভয়, তোকে হারানোর ভয়। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না বেলি, আমাকে একা করে দিস না। বেলির দু চোখ বেয়ে জল ঝরছে। সে কোনোদিন ভাবতে পারেনি শায়ানের এই কঠিন মুখোশের আড়ালে এত বড় একটা ক্ষত লুকিয়ে আছে। শায়ান বেলিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন ফুপিয়ে উঠল। আজ অফিসে বসে আমি দেখছিলাম তুই আমাকে ছেড়ে চিরতরে চলে গেছিস। ওই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছে আমার পৃথিবীটা থেমে গেছে। বেলি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে আগলে রাখতে গিয়ে তোকে দম বন্ধ করে ফেলেছি। বেলি শায়ানের হাতটা নিজের দুহাতের মাঝে নিয়ে ধীর স্বরে বলতে শুরু করলো। আপনি যা করেছেন আমি সবই বুঝেছি শায়ান ভাই। আমাকে অন্যের সাথে দেখে আপনার মাথা ঠিক ছিল না। আমার বান্ধবীরা যখন আপনাকে নিয়ে কথা বলতো তখন আমার বুকটা ফেটে যেত। আপনার প্রতি আমার রাগ হয়েছে ঠিকই, কিন্তু সেই রাগের আড়ালে আপনার জন্য গভীর মায়া আর ভালোবাসা সবসময়ই ছিল। আমি আপনাকে ভালোবাসি শায়ান ভাই, তবে আপনি যেভাবে আমাকে খাঁচায় বন্দি করে রেখেছিলেন তাতে আমার ভেতর ঘৃণার জন্ম নিচ্ছিল। আমি চাইনি আপনাকে ঘৃণা করতে, আমি চেয়েছিলাম আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে। এইভাবে চলতে থাকলে আপনাকে আমি ঘৃণা করে ফেলতাম, সেটা আমি চাই না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি যেভাবে আমার স্বপ্নগুলো যান্ত্রিক বানিয়ে দিয়েছেন তার থেকে মুক্তি পেতে আমি কিছুদিন আপনার কাছ থেকে দূরে থাকবো। আমি ভেবেছিলাম বাড়ির সবার সাথে কথা বলে কয়েকটা দিন আলাদা থাকবো। আমার বিশ্বাস ছিল দূরত্ব বাড়লে আপনি হয়তো নিজের ভুলগুলো বুঝতে পারবেন। তবে শায়ান ভাই, আপনাকে সারা জীবনের জন্য একা ছেড়ে আমিও থাকতে পারবো না, এটা তো আপনি জানেন। শায়ান স্তব্ধ হয়ে বেলির কথাগুলো শুনছে। বেলির এই পরিপক্ক আর নিজের প্রতি নিখাত ভালোবাসা দেখে শায়ানের বুকের পাথরটা যেন এক নিমেষে সরে গেল। বেলি, তুই আমাকে এতটাও বুঝতে পারিস? তুই জানতে আমি ভুল করছি, তবু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা চিরস্থায়ীভাবে ভাবিসনি। আমি তোকে কত কষ্ট দিয়েছি বেলি, তবুও তুই আমাকে ভালোবাসিস। বেলি মুচকি হাসলো। শায়ানের কপালে আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে বলল। ভালোবাসার মানুষগুলো মাঝে মাঝে ভুল পথে হাঁটে শায়ান ভাই, তার মানে এই নয় যে তাদের হাত ছেড়ে দিতে হবে। আমি শুধু চেয়েছিলাম আপনি আমাকে বন্দি করে নয় বরং বিশ্বাস করে আগলে রাখুন। শায়ান বেলিকে সজোরে নিজের বুকের মাঝে টেনে নিল। আমি কথা দিচ্ছি বেলি, আজ থেকে তোর কোনো স্বপ্ন যান্ত্রিক হবে না। আমাকে ছেড়ে কোথাও যাস না রে বেলি, আমি তোকে ছাড়া সত্যি অন্ধ। শায়ান বেলিকে নিজের বুকের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। বেলির ভেজা চুলের মৃষ্টি ঘ্রাণ আর শরীরের উষ্ণতা শায়ানের হৃদস্পন্দনে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। শায়ান বেলির কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে শান্ত গলায় বলল। তোর এই বিশ্বাসটুকু পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই বেলি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি নিজেকে বদলাবো। বেলির কাছে মনে হচ্ছে আজ যে সে দুঃস্বপ্ন শায়ান দেখেছে তা আসলে জীবনের এক টার্নিং পয়েন্ট। বেলির মনে হলো তার শ্বাসবাতিটা বুঝি এইবার সত্যি উজ্জ্বল হয়ে জ্বলবে। ভার্সিটি আজ বেলির কাছে অন্যরকম লাগছিল। অনেকদিন পর চিরচেনা করিডোর, বন্ধুদের আড্ডা আর ক্লাসের চেনা কোলাহলে ফিরে ওর মনটা এক অদ্ভুত ফুরফুরে আনন্দে ভরে উঠেছে। তবে এই সব কিছুর মাঝেও শায়ানের দেওয়া একটা ছোট্ট শর্ত মনে গেঁথে আছে। সকালে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দেওয়ার সময় শায়ান বেলির হাতটা ধরে বলেছিল। বেলি, আমি তোকে তোর স্বপ্ন ছোঁয়ার ডানা মেলে দিয়েছি, কিন্তু আমার একটা অনুরোধ রাখবি? ছেলে বন্ধুদের সাথে খুব বেশি মেশার দরকার নেই, দূরত্বটুকু বজায় রাখিস। বেলি শায়ানের চোখের দিকে তাকিয়ে ওর মনের ভেতরে সেই সূক্ষ্ম ভয়টা পড়তে পেরেছিল। শায়ানের বুকে হাত রেখে আলতো হেসে বলেছিল। আচ্ছা, আপনার এইটুকু আবদার আমি হাসি মুখে মেনে নিলাম। ক্লাস শেষ হতেই বেলি আর কোথাও দাঁড়ায়নি, সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেলি নিজের বেডরুমে ঢুকলো, তখনই ওর চোখ জুড়িয়ে গেল বিছানার ঠিক মাঝখানে রাখা বেশ বড় নেভি ব্লু রঙের একটা গিফট বক্স। বক্সের ওপর সাদা একটা শাটিন রিবন দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া। বেলি কৌতূহলী পায়ে এগিয়ে গেল, ব্যাগটা একপাশে রেখে বক্সের ওপর রাখা ছোট্ট আইবির রঙের চিরকুটটা হাতে নিল। আমার বেলি ফুল, আজকে রাতটা শুধু আমাদের। এই বক্সের ভেতরের উপহারটা আমার নিজের পছন্দের, এটা পরে ঝটপট তৈরি হয়ে নে, একটু দেরি যেন না হয়।
চিরকুট পড়তেই বেলির ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ভরে উঠল। অধীর আগ্রহে বক্সের ফিতেটা খুলল। ভেতরে ভাঁজ করে রাখা একটা অসম্ভব সুন্দর রক্ত লাল রঙের গাউন, কাপড়ে রাজকীয় সফট সিল্ক আর নিখুঁত নিটের কাজ দেখে বেলি মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। হালকা গরম পানির স্পর্শে সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে গেল। বাথরুম থেকে বেরিয়ে বেলি লাল গাউনটা জড়িয়ে নিল। গাউনটা ওর শরীরের সাথে একদম মিলে গেছে। বেলি আজ খুব ভারী কোনো সাজলো না, বরং নিজের চিরচেনা স্নিগ্ধতাটুকুই ফুটিয়ে তুলল। প্রথমে চুলগুলো ভালো করে শুকিয়ে নিয়ে আলগা করে কার্ল করে পিঠের ওপর ছেড়ে দিল, যা ওর কোমর ছুঁয়ে রইল। গায়ের ফর্সা ত্বক সামান্য ফেস পাউডারে ছোঁয়া দিল। চোখের পাতায় আলতো করে টেনে দিল কালো কাজল, যার কারণে ওর হরিণীর মতন চোখ দুইটা আরো মায়াবী আর গভীর দেখালো। ঠোঁটে মাখলো গাউনের সাথে ম্যাচিং করা লাল লিপস্টিক। লাল রঙের লিপস্টিকে বেলির ঠোঁটে যেন দুটো পাপড়ি মেলা গোলাপের মতন উজ্জ্বল হয়ে উঠল। কানে পড়লো ছোট্ট দুইটা হিরের টপ, যা ভোরের শিশিরের মতন চিকমিক করছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বেলির নিজেরই বুকটা ধক করে উঠল। ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের সদৃশ্য বোতলটা হাতে নিল। শায়নের উপহার দেওয়া মৃদু ফ্লোরাল ঘ্রাণের পারফিউমটা নিজের গলায়, ঘাড়ে আর কবজিতে স্প্রে করে নিল। সুবাসটা বাতাসে ছড়িয়ে পড়তেই পুরো ঘরটা যেন এক মায়াবী ঘরে ডুবে গেল। বেলি আয়নায় শেষবারের মতন নিজেকে দেখে নিল। লাল গাউনের ঘের, ঠোঁটের গাঢ় লিপস্টিক, সব মিলে আজ যেন সে নিজেই নিজের কাছে অচেনা। বুকটা কেমন যেন দুরু দুরু করে কাঁপছে। ধীর পায়ে খুব সাবধানে ঘেরটা আলতো করে ধরে নিয়ে তুলে বেলি রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে এক একটা পা ফেলছে, আরও হৃদস্পন্দন যেন পাল্লা দিয়ে বাড়ছে। সিঁড়ির শেষ ধাপে আসতেই বেলির চোখ থেমে গেল। ড্রয়িং রুমে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ইয়াসির খান শায়ান। পরনে একদম নিখুঁত ফিটিং এর কুচকুচে কালো রঙের স্যুট, ভেতরে ধবধবে সাদা শার্ট। গলার কালো টাইটা ব্যক্তিত্ব এনে দিয়েছে এক রাজকীয় আভিজাত্য। ব্যাক ব্রাশ করা চুলগুলো দুই একটা লক করে কপালে এসে পড়ছে। এক হাত পকেটে গুজে সে দরজার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। বেলির পায়ে আসা মৃদু শব্দ হতেই শায়ান ঘুরে তাকালো। বেলির মনে হলো ওর নিঃশ্বাস বুঝি কয়েক সেকেন্ডের জন্য আটকে গেছে। শায়ান এমনিতেই অসম্ভব সুন্দর সুপুরুষ, কিন্তু আজকের এই ব্ল্যাক স্যুটে ওকে যেন গ্রিক দেবতার মতন দীপ্তিময় আকর্ষণীয় লাগছে। চওড়া কাঁধ, ধারালো চোয়াল, তীক্ষ্ণ চোখ দুইটা আজ যেন বেলিকে পুরো গ্রাস করে নিতে চাইছে। শায়ান বেলিকে দেখা মাত্র স্তব্ধ হয়ে গেল। পকেট থেকে হাতটা আপনা আপনি বেরিয়ে এলো। চোখের দৃষ্টি আজ মায়াময়, মুগ্ধতায় আর এক তীব্র নেশায় বোধ হয়ে আছে। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে থাকা লালপরিটার ওপর থেকে সে যেন চোখ সরাতেই পারছে না। ধীরে বড় পা ফেলে শায়ান বেলির একদম কাছে এসে দাঁড়ালো। ওদের মাঝখানে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। বেলির শরীর থেকে ভেসে আসা পারফিউম, বেলি ফুলের মিশ্র সুবাসটা শায়ানের অবচেতন মনকে নাড়া দিল। শায়ান বেলির চিবুকটা নিজের শক্ত কিন্তু আলতো আঙুলের ছোঁয়ায় উঁচিয়ে ধরল। বেলির কাঁপতে থাকা ঠোঁট আর কাজল কালো চোখের দিকে তাকিয়ে শায়ানের ঠোঁটের কোণে এক চিলতে ভুবনজয়ী হাসি রেখা ফুটে উঠল। শায়ান বেলির চোখের দিকে অপলক তাকিয়ে থেকে বলে উঠল, আজ তোকে এত সুন্দর লাগছে কেন রে বেলি? তুই কি আজ আমার জানটা নিয়েই ছাড়বি? শায়ানের মুখের উষ্ণ নিঃশ্বাস বেলির গালে আঁচড়ে পড়ল। শায়ানের চোখের ওই তীব্র আকুলতা বেলির পুরো শরীরে একটা অজানা শিহরণ বইয়ে দিল। লজ্জায় চোখ দুটো নামিয়ে শায়ানের স্যুটের কলার আলতো করে খামচে ধরল। শায়ান মুচকি হেসে বেলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে একটা চুমু খেলো। শায়ান বেলির হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় আগলে রেখে বাড়ির পেছন দিকে হেঁটে চলল। বেলি ভেবেছিল তারা হয়তো বাইরে কোথাও যাবে, কিন্তু শায়ান যখন ওকে নিয়ে পেছনের বাগানের গেটটা পুশ করলো, বেলি বিস্ময় স্তব্ধ হয়ে গেল। পুরো বাগানটা আজ এক রূপকথার দেশ বনে গেছে। বাগানের বড় বড় গাছগুলো ডাল থেকে ঝুলছে শত শত ছোট ছোট উষ্ণ হলুদ রঙের ফেরি টেইল। ঘাসের ওপর বিছিয়ে দেওয়া হয়েছে তাজা লাল গোলাপের পাপড়ি। ঠিক মাঝখানটাতে একটা ছোট্ট টেবিল, আর তার ওপর জ্বলছে দুইটা সুগন্ধি মোমবাতি। হালকা বাতাসে মোমবাতির আলোটা কাঁপছে, আর বাতাসে ভেসে আসছে এক স্বর্গীয় সুবাস। এইসব আপনি কখন করলেন? শায়ান বেলির দিকে তাকিয়ে এক চিলতে হাসল। হঠাৎ করেই বাগানের এক কোণে রাখা সাউন্ড সিস্টেম থেকে একদম ধীর লয়ে একটা পিয়ানোর রোমান্টিক সুর বাজতে শুরু করলো।
সায়ান বেলের হাতটা আলতো করে তুলে নিজের কাঁধের উপর রাখলো আর নিজের অন্য হাতটা বেলের পাতলা কোমরে শক্ত করে জড়িয়ে নিল। আমার সাথে তাল মিলা। সায়ানের চোখের দৃষ্টি আজ এতটাই গভীর যে বেলি না বলতে পারল না। হালকা সুরের তালে সায়ান বেলিকে নিয়ে খুব ধীর পায়ে দুলতে লাগলো। লাল গাউনের ঘেরটা গোলাপের পাপড়ির ছিটানোর ঘাসের ওপর আছড়ে পড়ছে। ফেরি টেইলের আলো বেলের ফর্সা মুখে, ঠোঁটের লাল লিপস্টিক আর চোখের কাজলে পড়ে এক অপরূপ দ্যুতি তৈরি করছে। সায়ান এক দৃষ্টিতে সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। বেলির কোমরটা আরো শক্ত করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ওদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়তে লাগলো। সায়ান আর এক মুহূর্ত দূরত্ব সহ্য করতে পারল না। মুখে মুখ নামিয়ে বেলির টকটকে লাল গোলাপের মতন ঠোঁট দুইটা ওপর নিজের ঠোঁট সঁপে দিল। পরম আবেশে বেলির ঠোঁটের মতো চুষে নিতে লাগলো, যেন সে তার জীবনের সমস্ত তৃষ্ণা এই এক স্পর্শে মিটিয়ে নিতে চায়। বেলি প্রথমে শিউরে উঠলেও পরক্ষণে সায়ানের এই ভালোবাসার অতল সাগরে নিজেকে সঁপে দিল। সায়ানের চুলে নিজের আঙুলগুলো ডুবিয়ে দিয়ে সায়ানকে আরো নিবিড় করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর সায়ান বেলির ঠোঁট ছেড়ে দিল, কিন্তু মুখ সরালো না। বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, তুই শুধু আমার রে বেলি, আমার সাজবাতি। বেলির চোখের পাতা দুটো লজ্জায় বুঝে এলো। ঠোঁটের লিপস্টিক কিছুটা লেপ্টে আছে আর গাল দুইটা লজ্জায় লাল গাউনের মতন রাঙা হয়ে উঠেছে। সায়ানকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থেকে এক পরম তৃপ্তির হাসি হাসল। সায়ানের বুকের ভেতর বেলের হৃৎপিণ্ডটা তখনও দামামা বাজাচ্ছিল। বাগানের মৃদু বাতাস ফেরি লাইটগুলোকে আলতো করে দোলাচ্ছিল, আর মোমবাতির শেষ অংশটুকু গলে টেবিলের ওপর জমা হচ্ছিল। সায়ান বেলিকে নিজের বুক থেকে আলাদা করতে লাগলো। সায়ান বুড়ো আঙুল দিয়ে বেলির ঠোঁটের কোণে লেপটে যাওয়া লিপস্টিকটুকু পরম যত্নে মুছে দিল। ওর চোখে সেই নেশা এখনো কাটেনি। কিরে বেলি ফুল, লজ্জায় কি আজ একদম পাথর হয়ে যাবি? আমার দিকে তাকা। বেলি লজ্জায় সায়ানের বুকের স্যুটের কাপড়টাই দুহাতে খামচে ধরে মুখটা আরো লুকিয়ে ফেলার চেষ্টা করলো। প্লিজ আর খেপাবেন না। এই পুরো সাম্রাজ্য এখন শুধু আমার আর তোর। এখানে বাতাস ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। বলেই সায়ান বেলিকে পাজা কোলে করে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে বেলি মৃদু চিৎকার করে সায়ানের গলা জড়িয়ে ধরল। লাল গাউনের বিশার ঘেরটা সায়ানের কালো স্যুটের ওপর ডানা মেলা প্রজাপতির মতন ছড়িয়ে পড়ল। সায়ন কি করছেন? নামান আমাকে, আমি হাঁটতে পারবো। বেলি ছটফট করে উঠল। একদম চুপ। সায়ান বেলিকে কোলে নিয়েই টেবিলটার পাশে রাখা আরামদায়ক ডিভানে এসে বসল। বেলিকে নিজের কোল থেকে নামালো না, বরং ওইভাবেই জড়িয়ে ধরে বসল। টেবিলের থেকে জুসের গ্লাসটা তুলে বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি বাধ্য মেয়ের মতন গ্লাসে চুমুক দিল। সায়ানের এই রূপটা ওর কাছে এক রূপকথার মতন লাগছে। ভালোবাসার এই রূপান্তর বেলির চোখের কোণে আবার জল এনে দিল। সায়ান সেটা খেয়াল করতেই গ্লাসটা টেবিলে রেখে বেলির চিবুকটা ধরল। আবার চোখে জল? আজ তো আমি তোকে কাঁদাইনি। এগুলো আনন্দের জল। সায়ান বেলিকে নিজের কোলের মধ্যে আরো নিবিড় করে টেনে নিল। ওদের দুজনের শরীরের দূরত্ব এখন একদম শূন্য। সায়ানের পরিহিত ব্ল্যাক স্যুটের শক্ত বুননের সাথে বেলির সফট সিল্কের লাল গাউনটা লেপটে আছে। সায়ানের এক হাত বিলের উন্মুক্ত পিঠের ওপর আলতো করে স্লাইড করছিল, আর অন্য হাত দিয়ে সে বিলের গালের ওপর এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছিল। বেলি। সায়ানের কণ্ঠস্বর এখন অদ্ভুত এক নেশায় ভারী হয়ে এসেছে। বেলি শুধু অস্পষ্ট স্বরে একটা নিঃশ্বাস ছাড়ল। ও সায়ানের বুকের এত কাছে যে সায়ানের প্রতিটা দ্রুত হতে থাকা হার্টবিট নিজের বুকের ভেতরে অনুভব করতে পারছে। সায়ান মুখ নামিয়ে কেবল বেলির নরম ঘাড়ের খাঁজে নিজের মুখটা ডুবিয়ে দিল। সায়ানের উষ্ণ ঠোঁট, তপ্ত নিঃশ্বাস বেলির ত্বকে লাগতেই বেলি এক অজানা শিহরণে চোখ দুইটা শক্ত করে বুজে ফেলল। হাত দুইটা আপনা আপনি সায়ানের চওড়া কাঁধের স্যুটটা খামচে ধরল। এই শরীর, এই মন, এই নিঃশ্বাস সব শুধু আমার। আমি তো আপনারই সায়ান, পুরোটাই আপনার। বেলির এই আত্মসমর্পণ সায়ানের ভেতরের পুরুষালী জেদ আর ভালোবাসাকে এক চরম শিখরে নিয়ে গেল। সায়ান বেলির মুখটা দুই হাতে আজলা করে তুলে ধরল। চাঁদের আলোয় ফেরি টেইলের মিশ্রণে বেলির ভেজা চোখ আর আধো আধো ঠোঁট দুটাকে এক জীবন্ত কবিতার মতন লাগছিল। সায়ান তৃষ্ণার্তের মতন আবার বেলির ঠোঁটের ওপর ঝুঁকে পড়ল। বেলির মনে পড়ে গেল এই যে পেছনের বাগানের ফেরি লাইটের আলোয় রূপকথার মতন সাজানো চারপাশ, ঘাসের উপর লাল গোলাপের পাপড়ি, ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর ধীর রোমান্টিক সুর, আর সায়ানের পরনে এই ব্ল্যাক স্যুট,
এই হুবহু দৃশ্যটার কথা সে একদিন মনে মনে খুব করে চেয়েছিল। এই ইচ্ছেটার কথা বিলি কোনোদিন মুখ ফুটে কাউকেও বলেওনি। এটাই ছিল কেবলই ওর মনের একদম গহীনের একটা সুপ্ত গোপন চাওয়া। তাহলে সায়ান কিভাবে জানতে পারলো, কিভাবে একদম নিখুঁতভাবে বিলির মনের সে সুপ্ত ইচ্ছাটাকে আজ বাস্তবে রূপ দিল? বিলির মনের ভেতরে বিস্ময় আর কৌতূহল যেন আর বাদ মানতে চাইল না। সায়ানের বুকের থেকে মাথাটা সামান্য তুলে ওর ধারালো চিবুকের দিকে তাকালো। সায়ান তখনও চোখ বন্ধ করে বিলির চুলের মিষ্টি সুবাস নিচ্ছিল। শুনুন। বিলি খুব ধীরে ডাকলো। বল বেলিফুল। সায়ান চোখ না মেলেই বিলির পিঠে নিজের হাতের আঙুল দিয়ে আলতো করে বৃত্ত আঁকাতে আঁকাতে উত্তর দিল। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবেন? সায়ান এবার চোখ মিলল। আজকে রাতে কোনো মিথ্যের স্থান নেই বেলি। বিলি চারপাশের ফেয়ারি লাইট আর ছড়ানো লাল পাপড়িগুলোর দিকে একবার তাকিয়ে নিয়ে সায়ানের চোখের দিকে তাকালো। এই যে আজ এইভাবে বাগানটা সাজালেন, ব্যাকগ্রাউন্ডে এই মিউজিক, এই সব কিছুর আইডিয়া আপনার মাথায় কিভাবে এলো? আমি তো কোনোদিন এসবের কথা বলিনি। সায়ান বিলির প্রশ্নটা শুনে একটু অবাক হলো না, বরং ওর ঠোঁটের কোণে হাসির রেখাটা আরো চওড়া হলো। বিলির কোমর থেকে হাতটা সরিয়ে ওর বাম হাতের কবজিটা ধরল। তুই বলিসনি বেলি, কিন্তু তোর মন তো বলেছিল। সায়ান বিলির কপালে নিজের ঠোঁটটা আলতো করে ছোঁয়ালো। বিলি পলকহীন চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই চারপাশের পাতলা বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। ফেরি লাইটগুলো দুলিয়ে দিয়ে এক দমকা ঠান্ডা বাতাস বয়ে গেল বাগানের ওপর দিয়ে। সুগন্ধি মোমবাতির শেষ শিখাটুকু এক ঝটকায় নিভে গেল। বেলি চোখ মেলে আকাশের দিকে তাকাতেই দেখল এতক্ষণে রূপলের চারটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই গুরু গুরু ডাক দিয়ে আকাশের বুক চিরে নামলো ঝুম বৃষ্টি। আহ! বিলি আচমকা বৃষ্টির চোটে শিউরে উঠে সায়ানের বুকের সাথে আরো লেপটে গেল। বৃষ্টি এসে গেল তো, চলেন ঘরে যাই। সায়ান বিলিকে কোল থেকে নামালো না। ঘরে যাওয়ার কোনো তাড়াহুড়া দেখালো না। সে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো নিজের মুখে মেখে নিল। তারপর বিলির চোখের দিকে তাকিয়ে এক অনাবিল চেনা উন্মাদনায় হাসলো। সায়ান বিলিকে কোল থেকে নামিয়ে সোজা ঘাসের ওপর দাঁড় করিয়ে দিল। ততক্ষণে বৃষ্টির বেগ আরো বেড়েছে। ঝুম বৃষ্টির ধারায় ফেরি লাইটগুলোর আলো এক অদ্ভুত ধোঁয়াটে মায়াবী আবহ তৈরি করেছে। ব্যাকগ্রাউন্ডের পিয়ানোর সুরটা বৃষ্টির রিনঝিন শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সায়ানের ব্যাক ব্রাশ করা চুলগুলো ভিজে কপালের ওপর লেপটে গেল। ব্ল্যাক স্যুটটার কাঁধ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আর বিলি বৃষ্টির পানিতে ভিজে লাল সিল্কের গাউনটা শরীরের সাথে একদম লেপটে গেছে, যার ভেতর দিয়ে ওর কম্পিত শরীরের প্রতিটা রেখা স্পষ্ট ফুটে উঠেছে। ঠোঁটের লাল লিপস্টিক কিছুটা ধুয়ে গেল, চোখের কাজলটা ধুয়ে ওর ফর্সা গালের এক কালচে ছোপ তৈরি করেছে। সায়ান এক হাত পকেটে রেখে অন্য হাত বিলির দিকে বাড়িয়ে দিল। আজই আকাশের নিচে বৃষ্টির প্রতিটা ফোঁটাকে সাক্ষী রেখে আমার সাথে একটু পাগলামি করবি? বিলি সব দ্বিধা সব লজ্জা ভুলে গেল। আলতো করে নিজের ভেজা হাতটা সায়ানের চওড়া তালুর উপর রাখলো। সায়ান একটানে বিলিকে একদম নিজের কাছে নিয়ে গেল। বিলির ভেজা নরম কোমরটা নিজের এক হাতের বেড়া জালে শক্ত করে জড়িয়ে ধরল, আর অন্য হাত দিয়ে বিলির হাতটার ওপরের দিকে তুলে ধরল। সায়ানের পা ফেলার তালে তালে বিলি নিজেও লাল গাউনের ঘের বাতাসে উড়িয়ে ঘুরতে লাগলো। বৃষ্টির পানি ওদের মুখে চোখে এসে পড়ছে, কিন্তু কারোরই সেদিকে খেয়াল নেই। সায়ান বিলিকে একবার নিজের থেকে দূরে ঘুরিয়ে দিচ্ছে, পরক্ষণেই আবার এক হ্যাচকা টানে নিজের শক্ত বুকের উপর আশ্রয় ফেলছে। সায়ান ঝুম বৃষ্টির মাঝি বিলির ভেজা ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিল। বৃষ্টির শীতল পানির মাঝে সায়ানের ঠোঁটের তীব্র উষ্ণতা বিলির শরীরে আগুনের মতন বিঁধল। সায়ান বিলির কোমরটা আরো উঁচুতে তুলে ধরে ও ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। বৃষ্টির পানি ওদের ঠোঁটের মাঝখানটার দিক দিয়ে গড়িয়ে পড়ছে, আর সায়ান এক উন্মাদের মতন বিলির ঠোঁটের সমস্ত মধু শুষে নিতে লাগলো। বিলিও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সায়ানের গলা টাইটা টেনে ধরে নিজেকে সায়ানের ভেতরে বিলীন করে দিল। ঝুম বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেল। চারপাশের ফেরি লাইটগুলো আবছা আলোয় বৃষ্টির প্রতিটা ধারায় রূপলি তীরের মতন এসে ধেয়ে আসছিল মাটির বুকে। পিয়ানো সুরটা প্রকৃতির এই উন্মাদনার কাছে পুরোপুরি এখন স্তব্ধ। বেলির দুই হাত সায়ানের গলার টাইটা তখনও শক্ত করে আঁকড়ে ধরেছিল। সায়ানের নিঃশ্বাসের গতি এখন ঝড়ের চেয়েও তীব্র। বেলির ঠোঁট থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে আনলো, কিন্তু দৃষ্টি সরালো না। ভালোবাসার তীব্রতা আজ যেন সব বাধা ভেঙে দিতে চাইল। সায়ান নিজের এক হাত দিয়ে বেলির হাত দুটো আলতো করে সরিয়ে দিল।
তারপর নিজের গলার কালো টাইটার উপর হাত রাখলো। এক ঝটকায় টাইটার বাঁধনটা পুরোপুরি খুলে দিল। সে দূরের ঘাসের উপর ছুঁড়ে মারল টাইটা। শার্টের ওপরে দুটো বোতাম ওলটপালট হয়ে খুলে যেতেই সায়ানের সুগঠিত চওড়া বুকটা বৃষ্টির পানিতে ভিজে চকচক করে উঠল। সায়ান। বেলি অস্পষ্ট স্বরে কাঁপতে কাঁপতে ডাকলো। সারা শরীরে এক অজানা শিহরণে আর বৃষ্টির শীতলতায় থরথর করে কাঁপছে। সায়ান কোনো উত্তর দিল না। বেলির কোমর জড়িয়ে ধরে খুব ধীর লয় ওকে গোলাপের পাপড়ে ছিটানো ভেজা নরম ঘাসের ওপর শুইয়ে দিল। বেলির লাল সিল্কের গাউনটা ভেজা ঘাসের ওপর এক বিশাল রক্তাক্ত গোলাপ ফুলের মতন ছড়িয়ে পড়ল। সায়ান নিজে হাঁটু গেড়ে বেলির ওপর ঝুঁকে পড়ল। চড়া শরীরটা এখন বেলির জন্য বৃষ্টির ছাতা হয়ে দাঁড়িয়েছে। সায়ানের শরীর বেয়ে ঝরে পড়া পানির প্রতিটা তপ্ত ফোঁটা বেলির মুখে আর গলায় এসে আশ্রে পড়ছে। বেলি পলকহীন চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। সায়ানের হাতের আঙুলগুলো বেলির ভেজা গালের ওপর দিয়ে ধীর লয় নেমে এলো ওর গলার খাজে। আজ তোকে কোনো কষ্ট দেব না বেলি, আজ শুধু তোকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। বলেই সায়ান বেলির ঠোঁটের ওপর নিজের রাজত্ব শুরু করলো। বৃষ্টির শীতল পানির মাঝে সায়ানের ঠোঁট আর শরীরের উত্তাপ বেলির পুরো অস্তিত্বে আগুন জ্বালিয়ে দিল। বেলি আবেশে চোখ দুইটা শক্ত করে বুঝে সায়ানের ভেজা পিঠের ওপর নিজের হাত দুইটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। সায়ান আরো বেশি ব্যাকুল হয়ে উঠল। তার ঠোঁটের ছোঁয়া নেমে এলো বেলির ভেজা গলায়, কাঁধে আর উন্মুক্ত বক্ষভাজে। বৃষ্টির পানি আর তাদের শরীরের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। বেলি ব্যথায় এক পরম সুখের অনুভূতিতে ধনুকের মতন বেঁকে সায়ানের চুলের মধ্যে নিজের আঙুলগুলো ডুবিয়ে দিল। ইয়াসির খান সায়ান আজ তার বেলি ফুলকে শুধু জয় করল না, তাকে নিজের অস্তিত্বের সাথে চিরতরে গেঁথে নিল। বিছানার চাদরের ওপর বেলি এক বিধ্বস্ত ফুলের পাপড়ের মতন গুটিসুটি মেরে শুয়ে আছে। কাল রাতের ভালোবাসার তীব্রতা আর চরম ঘনিষ্ঠতায় ক্লান্তি এখনো সারা শরীরে লেপ্টে আছে। ফর্সা কাঁধ, গলার নিচের ত্বকে সায়ানের দেওয়া ভালোবাসার গাঢ় লাল চিহ্নগুলো জলজল করছে। বেলি একটু নড়াচড়া করতেই টের পেল ওর কোমরের ওপর ভারী একটা শক্ত হাতের বাঁধন। চোখ মেলে তাকালো, দেখলো সায়ান ওর একদম গা ঘেঁষে শুয়ে আছে। সায়ানের ব্যাক ব্রাশ করা চুলগুলো এখন কিছুটা উস্কো খুস্কো হয়ে কপালে এসে পড়েছে। সায়ান ঘুমন্ত অবস্থাতেও বেলিকে এতটুকু আড়াল হতে দেয়নি। নিজের এক হাত আর এক পা দিয়ে বেলিকে পুরো জড়িয়ে ধরে রেখেছে নিজের খাঁচায় বন্দি করে। বেলি মুগ্ধ চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। বেলি সায়ানের কপালে এসে পড়া চুলগুলো খুব আলতো করে সরিয়ে দিল। হাতের সামান্য স্পর্শেই সায়ানের দীর্ঘ পাপড়ি ঢাকা চোখ দুইটা ধীর লয়ে খুলে গেল। ঘুম চড়ানো চোখে বেলিকে এত কাছে দেখে সায়ানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। হাত বাড়িয়ে বেলির কোমরটা আরো শক্ত করে টেনে ওকে নিজের বুকের সাথে পুরো পিষে ফেলল। ঝুঁকে এসে বেলির কপালে দুই গালে আর অবশেষে আধো নরম ঠোঁটের ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল এক স্নিগ্ধ পবিত্র আদর। বেশ কিছুক্ষণ পর সায়ান বেলির ঠোঁট ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসল। তুই রেডি হ, আমি নিচে যাচ্ছি আজ আবার তোর জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানাতে। আজ কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, পুরো দিনটা শুধু আমার বেলি ফুলের জন্য। সায়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বেলি বিছানার চাদর গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে দিতেই বাইরের রোদেলা আকাশটা চোখে পড়ল। জীবনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে শ্বাসবাতিটা এবার সত্যি এক উজ্জ্বল সুন্দর আলো ছড়াতে শুরু করেছে। সায়ান সত্যি সত্যি আজ খুব যত্ন করে ব্রেকফাস্ট বানিয়েছে। টোস্ট, মাখন এর সুবাসে পুরো ঘরটা মোমো করছে। বেলি একটা সুতির শাড়ি জড়িয়ে ডাইনিং চেয়ারে এসে বসল। সায়ান একটা টোস্ট আলতো করে মাখন লাগিয়ে বেলির ঠোঁটের কাছে ধরল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। বেলি মুচকি হেসে টোস্টে কামড় দিতে যাবে, ঠিক তখনই মাখনের গন্ধটা ওর নাকে এসে লাগলো। আর সাথে সাথেই পেটের ভেতর থেকে এক তীব্র মোচড় দিয়ে এক অদ্ভুত অস্বস্তি গলার কাছে দলা পাকিয়ে উঠল। বেলির পুরো শরীরটা রিরি করে উঠল। খাচ্ছিস না কেন? সায়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। বেলি কোনো উত্তর দিতে পারল না। নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে চেয়ার ছেড়ে এক ঝটকায় বাথরুমের দিকে ছুটল। সায়ান আচমকা বেলির এই অবস্থা দেখে চমকে গেল। হাতের টোস্টটা টেবিলে রেখে দিশেহারা হয়ে বেলির পিছু পিছু বাথরুমে ছুটল। বেলি, কি হয়েছে তোর বেলি? বাথরুমে ঢুকে বেলি বিছানার ওপর ঝুঁকে পড়ে বমি করতে লাগলো। পেটে কিছু না থাকায় শুধু জলীয় অংশ বেরিয়ে আসছে। পুরো শরীরটা যন্ত্রণায় কাঁপছে। সায়ান এক মুহূর্ত দেরি না করে বেলির পেছনে এসে দাঁড়ালো। চোখে মুখে তখন এক তীব্র আতঙ্ক আর উৎকণ্ঠা। বেলি, কি হয়েছে তোর? বেলি বিছানার কলটা ছেড়ে মুখ দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু মাথাটা কেমন করে যেন চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিলেই সায়ান শক্ত করে
নিজের বুকের মাঝে বেলিকে আগলে নিল। বেলি শায়ানের শার্ট খামচে ধরে দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি সায়ান। কেমন যেন মাথাটা ঘুরছে আর গন্ধটা সহ্য করতে পারলাম না। শায়ান বেলিকে পাজা কোলে করে তুলে বেডরুমের বিছানায় শুইয়ে দিল। কপালে হাত দিয়ে দেখলো বেলির জ্বর নেই, কিন্তু মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। শায়ানের তীক্ষ্ণ মস্তিষ্ক যেন এই মুহূর্তে এক অদ্ভুত সম্ভাবনার কথা ভেবে থমকে গেল। কাল রাতের ঘনিষ্ঠতা ছাড়াও তাদের পেছনের দিনগুলোর কিছু হিসাব নিকাশ ওর মাথায় ঝিলিক দিয়ে উঠল। শায়ান বেলির কপালে একটা গভীর চুমু খেলো, দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বেলি বিছানায় চুপচাপ শুয়ে থাক, আমি আসছি বাইরে থেকে, খুব জরুরি একটা জিনিস আনতে হবে। কোথায় যাচ্ছেন? ডাক্তার ডাকবেন? না, তুই শুধু শুয়ে থাক, আমি খুব দ্রুত ফিরছি। শায়ান আর এক সেকেন্ডও দাঁড়ালো না। চাবিটা নিয়ে সে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিনিট 15-এর মাথায় শায়ান ফিরিয়ে এলো। বুকের ভেতর এক তীব্র ঝড় বইছে। দরজার লক খুলে সরাসরি বেডরুমে ঢুকলো। বেলি তখনও বিছানায় পিঠ ঠেকে আধবসা হয়ে চোখ বুজেছিল। শায়ানের পায়ে শব্দ পেয়ে চোখ মেলে তাকালো। শায়ান বেলির খুব কাছে এসে বসলো। হাত দুইটা তখনও সামান্য কাঁপছে। পকেট থেকে একটা ছোট্ট চারকোনা কাগজের বক্স বের করে বেলির হাতের ওপর রাখলো। বক্সের ওপরে বড় বড় অক্ষরে লেখা প্রেগন্যান্সি ডিটেকশন কিট। কিটটা দেখা মাত্রই বেলির বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণ বমি আর মাথা ঘোরানোর আসল কারণটা যেন এক পলকেই ওর চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। পলকহীন চোখে একবার কিটটার দিকে আর একবার শায়ানের দিকে তাকালো। শায়ান বেলির কাঁপতে থাকা মুখটা নিজের দুই হাতের আজলাই তুলে নিল। বেলি, এই সায়ানটার জীবনটা আর একবার পূর্ণ করে দিবি? বেলি নিজের চোখ দুটো কান্নায় ভিজে উঠল। কিটটা শক্ত করে হাতের মুঠোয় ধরে শায়ানের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। নতুন এক অধ্যায়ের ইশারা নিয়ে বেলি ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। আর শায়ান এক বুক দূর দূর আশা নিয়ে দরজার বাইরে চাতক পাখির মতন অপেক্ষা করতে লাগলো। বাথরুমের দরজা লক করার পর বেলির মনে হলো পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। হাতের ছোট্ট প্লাস্টিক কিটটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছিল। সবকিছু যেন একটা বৃত্তের মতন চোখের সামনে ঘুরতে লাগলো। কাপা কাপা হাতে বেলি টেস্টটা সম্পূর্ণ করলো। কিটের নির্দিষ্ট অংশে ড্রপার দিয়ে তরলটা ফেলার যে কয়েক সেকেন্ড ওকে অপেক্ষা করতে হয়েছিল তা যেন জীবনের দীর্ঘতম সময়। প্রথম লাইনে গোলাপি রংটা ফুটে ওঠার পর বেলি চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। তারপর খুব ধীরে ধীরে চোখ মিলতেই হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। প্রথম লাইনের ঠিক পাশেই অত্যন্ত গাঢ় স্পষ্ট একটা গোলাপি লাইন ফুটে উঠেছে, পজিটিভ। দুইটা স্পষ্ট গোলাপি রেখা জানান দিচ্ছে ওর ভিতরে অন্য একটা প্রাণের স্পন্দন সত্যি সত্যি শুরু হয়ে গেছে। বেলি নিজের পেটের ওপর হাত রাখলো। চোখের কোণ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এই জল আনন্দের, এই জল এক অদ্ভুত পূর্ণতার। যে ভালোবাসার দহন ও এতদিন সহ্য করেছিল সেই ভালোবাসাই আজ ওর কোল জুড়ে একটা নতুন প্রাণ পাঠিয়েছে। বাইরের বেডরুমে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ইয়াসির খান শায়ান। প্রতিটা সেকেন্ড গুনছিল। ঠিক তখনই খট করে শব্দ হলো। দরজা খুলে বেলি ধীরে ধীরে বেরিয়ে আসলো। শায়ান ঝট করে সোজা হয়ে দাঁড়ালো। বেলির মুখটা লাল হয়ে আছে, চোখ দুটো জলে ভেজা, আর হাত দুটো নিজের পেটের উপর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। শায়ান বেলি চোখের দিকে তাকিয়ে উত্তরটা পেয়ে গেল। আর কোনো কিট দেখার প্রয়োজন মনে পড়ল না। বেলি, শায়ানের গলার আওয়াজটা এক অদ্ভুত আবেশে বুঝে এলো। আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেলিকে এক ঝটকায় নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। এত জোরে, এত নিবিড় করে জড়ালো যেন বেলুর বুকের পাঁজরের সাথে চিরতরে মিশে যায়। শায়ান বেলের চুলে মুখ গুজে বাচ্চাদের মতন ফুপিয়ে উঠল। আমি বাবা হচ্ছি বেলি, আমাদের ভালোবাসার চিহ্ন আসছে। বেলি শায়ানের চওড়া পিঠে নিজের ছোট হাত দুইটা বুলিয়ে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাদের সন্তান। বেলি শুধু এতটুকুই বলতে পারল। শায়ান বেলিকে নিজের বুক থেকে একটু আলাদা করলো। তারপর হাঁটু গেড়ে সোজা ফ্লোরে বসে পড়ল বেলির সামনে। বেলির সুতির শাড়ির ওপর দিয়ে এখন সমতল পেটের কাছে নিজের মুখটা রাখলো। খুব আলতো করে শায়ান বেলির পেটে একটা দীর্ঘ চুমু খেলো। আমার সন্তান, আমার বেলি ফুলের অংশ। শায়ান মুখ তুলে বেলির দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, চোখে আজ এক অন্যরকম দীপ্তি। শায়ান উঠে দাঁড়িয়ে বেলিকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। বেলিকে নিজের এক হাতের ওপর মাথা দিয়ে আগলে রাখলো, আর অন্য হাতটা বেলির পেটের ওপর রেখে চোখ বন্ধ করলো। সাজবাতির আলোটা আজ শুধু ঘরকে উজ্জ্বল করেনি, দুইটা মানুষের জীবনকে এক নতুন অধ্যায়ের আলোয় রাঙিয়ে দিয়েছে। নতুন একটা প্রাণের আগামী বার্তা যেন পুরো বাড়িটা চেনা অবয়বটাই বদলে দিল।
দুপুর গড়াতেই শায়ান বেলিকে নিয়ে শহরের সবচেয়ে নামকরা গাইনোলজিস্টের চেম্বারে নিয়ে গেল। পুরো সময় বেলির হাতটা 1 সেকেন্ডের জন্য ছাড়েনি। আল্ট্রাসোনোগ্রাফির স্ক্রিনে যখন ছোট্ট একটা বিন্দুর মতন স্পন্দন দেখা গেল, ডাক্তার বললেন, সবকিছু একদম পারফেক্ট আছে, কংগ্রাচুলেশন। বাসায় ফেরার পর থেকে শায়ানের মাতামাতি যেন আরো বেড়ে গেল। নিজেই বেলির জন্য কুসুম গরম দুধ আর ফ্রেশ ফলের রস তৈরি করে বেডরুমে নিয়ে এলো। বেলি বিছানায় হেলান দিয়ে বসে শায়ানের এই অতি সতর্কতা দেখছিল আর মনে মনে হাসছিল। ডাক্তার বলেছেন তোকে একদম মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না, আর ভারী কোনো কাজ তো ভুলেও নয়। তুই শুধু আরাম করবি আর আমার সেবা নিবি। কিন্তু আমার ইউনিভার্সিটি, আমার তো সামনে এক্সাম। বেলির কথায় কিছুটা চিন্তার ভাঁজ পড়ল। শায়ান বেলির হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় বলল, আমি ডিন স্যারের সাথে নিজে কথা বলেছি বেলি, তুই ঘরে বসেই প্রিপারেশন নে। পরীক্ষার দিনগুলোতে আমি নিজে তোকে নিয়ে যাব, আর তুই একদম রিল্যাক্সড হয়ে পরীক্ষা দিবি। তোর কোনো স্বপ্ন এই শায়ান আর ভাঙবে না বেলিফুল, বরং নিজের হাত দিয়ে আগলে রাখবে। শায়ানের এই আশ্বাসে বেলির ভেতরের সব সংশয় কেটে গেল। বেলির প্রেগন্যান্সির এখন 3 মাস চলছে। এই 3 মাসে শায়ানের রুটিন একদম ওলটপালট হয়ে গেছে। সকালের অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ে, শুধু এটা নিশ্চিত করতে যে বেলির সকালে ঘুম ভাঙার পর যেন আর কোনো অস্বস্তি বা বমিভাব না হয়। সকালের রোদটা বেডরুমের কোল ঘেঁষে এসে পড়েছে। বেলি চোখ মিলতেই দেখলো শায়ান বিছানায় নেই, তবে পাশ ফিরতেই বালিশের ওপরে একটা তাজা গোলাপ আর সাথে একটা ছোট্ট চিরকুট রাখা। বেলি মুচকি হেসে চিরকুটটা হাতে নিল। আমার বেলিফুল আজকের সকালের সারপ্রাইজ ড্রয়িং রুমে অপেক্ষা করছে। ফুরফুরে মন নিয়ে জলদি আয়। শায়ান, বেলি আর দেরি না করে আলতো পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই ও চোখ দুটো বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। সারা ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে আছে হরেক রকমের খেলনা, ছোট ছোট বাচ্চার জামা কাপড়, আর দেয়াল জুড়ে ঝুলছে সুন্দর সুন্দর কার্টুনের ছবি। শায়ান নিজে ফ্লোরে বসে একটা বড় টেডি বিয়ারের কান ধরে সোজা করার চেষ্টা করছে। পরনে একটা ক্যাজুয়াল ট্রাউজার আর সাদা টি শার্ট, চুল কপালে এসে পড়েছে, ঠিক যেন একটা বড় বাচ্চা নিজের খেলনা সাজাতে বসেছে। শায়ান, এসব কি? বেলি হেসে খুন। এখনো তো মাত্র 3 মাস, আর আপনি এক্ষুনি বাচ্চার খেলনার জামা কাপড় কিনে ঘর ভরিয়ে ফেলেছেন। শায়ান বেলির গলার আওয়াজ পেয়ে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত বেলির কাছে এসে 2 হাত ধরে ওকে সাবধানে ওকে সোফায় বসালো। তুই বুঝবি না বেলি। শায়ান বেলির পাশে বসে পেটে আলতো করে হাত রাখলো। অফিস থেকে ফেরার পথে যখনই কোনো বাচ্চার দোকানের সামনে দিয়ে যাই, আমার মনে হয় দুনিয়ার সব সুন্দর জিনিস এনে আমার বাচ্চার সামনে তুলে ধরি। আর এই যে পিঙ্ক কালারের ফ্রকটা দেখ। শায়ান একটা ছোট্ট কাপড়ের গোলাপি ফ্রক বেলির সামনে তুলে ধরলো। চোখে মুখে এক চরম আকুলতা আর আনন্দ। আমার মন বলছে আমাদের একটা ছোট্ট রাজকন্যাই আসবে। ও যখন এই ফ্রকটা পরে আমার আঙুল ধরে হাঁটবে, ভাবলি আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে বেলিফুল। বেলি শায়ানের এই পাগলামি দেখে গাল দুইটা নিজের 2 হাতে আলতো করে চেপে ধরলো। আর যদি ছেলে হয়, সে কি এই গোলাপি ফ্রক পরবে? ছেলে হলে ও তো আমার মতোই ব্ল্যাক স্যুট পরবে। শায়ান বেলিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ঠিক তখনই বেলির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম দেখে বেলি আনন্দের সাথে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মায়ের স্নেহ জড়ানো গলা ভেসে এলো। কেমন আছিস বেলিমা? সায়ন্তকে ঠিকভাবে দেখভাল করছি তো? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? বেলি আর চোখে শায়ানের দিকে তাকালো, যে তখনও বেলির পেটের ওপর কান পেতে বাচ্চার কাল্পনিক হার্টবিট শোনার চেষ্টা করছে। বেলি হেসে মায়ের উদ্দেশ্যে বলল, আমি খুব ভালো আছি মা। তোমার জামাই আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। আমার এতটুকু কষ্ট সহ্য করতে পারে না। ফোনটা রাখার পর শায়ান বেলির কোল থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। তীক্ষ্ণ কালো চোখ দুটো আজ ভালোবাসার এক গভীর চাদরে ঢাকা। বেলি, আমি তোকে আর আমাদের এই পুচকুটাকে পৃথিবীর সেরা সুখটা দেব। তোদের এই হাসি মুখটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র সাজবাতি। দুটো মানুষের একটা নতুন জীবনের আগমনী বার্তা, আর দুটো হৃদয়ের নিখাত ভালোবাসার গুঞ্জন। সময়ের চাকা যেন এক পলকে ঘুরে গেল। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। মাঝের এই দিনগুলো ছিল বেলি আর শায়ানের জীবনের সবচেয়ে সুন্দর, আনন্দময় আর নির্ঘুম রাতের এক অদ্ভুত মিশ্রণ। আজ তাদের এই ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিন। শায়ানের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তাদের কোল আলো করে এসেছে এক টুকরো চাঁদের কণা, যার নাম শায়ান নিজেই রেখেছে আয়রা খান সাজ। আজ পুরো বাড়িটা উৎসবের আলোয় ঝলমল করছে। বেলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করছিল।
এই 1 বছর বেলির মাতৃত্বের এক অপূর্ব লাবণ্য ফুটে উঠেছে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত এসে বেলির কোমর জড়িয়ে ধরল। বেলি আয়নায় তাকালো। সায়ান স্যুট পরে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা বেলির পছন্দ। আমার বেলি ফুলকে আজ এত সুন্দর লাগছে কেন? সায়ান বেলির ঘাড়ে নিচের ঠোঁট ছুঁয়ে বলল, ছাড়েন, কেউ দেখে ফেলবে। আর আমাদের সাজ কোথায়? ওকে তো রেডি করতে হবে। ওকে রেডি করার দায়িত্ব তো আজ ওর পাপার। সায়ান মুচকি হেসে বেলিকে ছেড়ে একটু পাশে সরল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এক ছোট্ট পরী। 1 বছর বয়সী আয়রা এখন গুটি গুটি পায়ে হাঁটতে পারে। পরনে গোলাপি রঙের একটা ছোট্ট ফ্রক, মাথায় একটা ব্যান্ড। আয়রা চোখ দুটো দিয়ে পিটপিট করে তাকিয়ে আছে আর আধো আধো গলায় ডাকলো, বাবা, মা। আমার রাজকন্যা। সায়ান এক মুহূর্তে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। 2 হাত বাড়িয়ে দিতেই আয়রা খিলখিল করে হেসে দৌড়ে এসে বাবার বুকে আছড়ে পড়ল। সায়ান আয়রাকে কোলে তুলে নিয়ে পুরো মুখে চুমু খেতে লাগলো। কদিন আগেও যে সায়ানের চোখে দুনিয়া কাঁপানো রাগ থাকতো, আজ সেই চোখের সবটুকু মায়া যেন এই ছোট্ট মেয়েটার জন্য বরাদ্দ। বেলি মুগ্ধ চোখে বাপ মেয়ের এই ভালোবাসা দেখছিল। সায়ান আয়রাকে কোলে নিয়েই বেলির একদম কাছে এসে দাঁড়ালো। এক হাত দিয়ে বেলিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। জানিস বেলি, 1 বছর আগে যখন ও প্রথম এই পৃথিবীতে এসেছিল আর আমি যখন ওল্ড ওটির বাইরে ওর প্রথম কান্নার আওয়াজ শুনেছিলাম, আমার মনে হয়েছিল আমার জীবনের সত্যিকারের সাজবাতি এসেছে। বেলি সায়ানের গালে হাত রাখল। আর আপনি পৃথিবীর সেরা বাবা। সায়ান, আপনি আমাদের যে ভালোবাসার সম্মান দিয়েছেন, তারপর আমার আর কোনো আক্ষেপ। আয়রা তখন সায়ানের স্যুটের বোতাম নিয়ে খেলা করতে করতে, মামা, সন্ধ্যায় ড্রয়িং রুমে কেক কাটার আয়োজন করা হলো। আত্মীয় স্বজন আর বন্ধুদের কলরবে পুরো বাড়ি মুখরিত। বিশাল চকলেট কেকটার সামনে আয়রাকে কোলে নিয়ে দাঁড়ালো সায়ান আর পাশে বেলি। মোমবাতিটা নেভানোর আগে সায়ান আয়রার গালে গভীর ভালোবাসার ঠোঁট ছোঁয়ালো। সবাই একসাথে হাততালি দিয়ে গেয়ে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ পুচকু সাজ। কেক কাটার পর চারপাশের হইচইয়ের মাঝে বেলি আর সায়ানের চোখ এক হলো। সেই চোখে আজ সাজানো রূপকথা, নতুন এক জীবনের নিখাদ বিশ্বাস আর অন্তহীন ভালোবাসার এক মধুর সমাপ্তি। আয়রা মনির আজ 1 বছরের জন্মদিনটা খুব ধুমধাম করে কাটানোর পরই সায়ান বেলিকে একটা মস্ত বড় সারপ্রাইজ দিল। রাতের বেলা যখন বেলি আয়রাকে ঘুম পাড়িয়ে খাটে শুয়ে দিচ্ছিল, তখন সায়ান পেছন থেকে এসে বেলির হাতে বিমানের টিকিট গুজে দিল। এগুলো কি সায়ান? বেলি অবাক হয়ে টিকিটগুলো দেখল। খুলে দেখ বেলি ফুল। সায়ান বেলির কাঁধে থুতনি রেখে জড়িয়ে ধরে বলল। বেলি টিকিটগুলো মেলে ধরতেই ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। বাংলাদেশে যাওয়ার টিকিট। সায়ান মুচকি হেসে বলল, অনেক তো হলো, এবার আমার বেলি ফুল তার মায়ের কাছে যাবে। আমাদের পুচকু সাজবাতি এবার তার নানু, নানা, দাদা, দাদু, মামার সাথে দেখা করবে। আমরা বাংলাদেশ যাচ্ছি বেলি। মায়ের কাছে ফেরার আনন্দে বেলির চোখ দুটো খুশিতে ভিজে উঠল। সায়ানের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরল ওকে। বিমানের চাকা যখন ঢাকার মাটি ছিল, বেলির বুকের ভেতরে তখন খুশির তুফান বইছে। কতদিন পর নিজের চেনা বাতাস, চেনা মাটির গন্ধ। গাড়িটা বাড়ির সদর দরজার সামনে এসে থামল। বেলির বুকের ভেতরটা এক অজানা আনন্দে তোলপাড় করে উঠল। এতদিন পর নিজের চেনা উঠোন, চেনা ছাদ আর আপন মানুষদের মাঝে ফিরে আসা। গাড়ি থেকে নামতেই পুরো বাড়িটা যেন এক নিমিষেই উৎসবে মেতে উঠল। সদর দরজায় দাঁড়িয়েছিলেন বেলির মা বাবা আর সায়ানের মা বাবা, সায়ানের বড় ভাই রাহাত আর তার স্ত্রী মাইশা, আর বেলির ছোট ভাই। বাবা মা? বেলি গাড়ি থেকে নেমে দৌড়ে ওর মা বাবাকে জড়িয়ে ধরল। এতদিন পর মা বাবার বুকের ওম পেয়ে বেলির চোখ দুটো যেন খুশিতে ভিজে উঠল। আয় সায়ান বাবা, ভেতরে আয়। আমার নাতিটা কই রে? সায়ানের বাবা অত্যন্ত আকুল হয়ে খুঁজতে লাগলেন। ততক্ষণে রাহাত গাড়ি থেকে 1 বছরের পুচকু সাজকে কোলে নিয়েছে। রাহাতের বউ মায়েশাও হাসি মুখে বেলির কাছে এগিয়ে গেল। বেলির ছোট ভাই এক ছুটে গিয়ে রাহাতের কোল থেকে ভাগ্নিকে নিজের কোলে লুফে নিল। 1 বছর বয়সী আয়রা তার মামার চশমাটা খপ করে টেনে ধরে নিজের আধো আধো গলায় খিকখিক করে হেসে উঠল, যেন সেও চিনেছে এটা তার নিজের বাড়ি, নিজের রক্ত। বিকেলের দিকে বাড়ির বিশাল ড্রয়িং রুমে চাদর বিছিয়ে বসার পর পুরো ঘরটা এক চিরচেনা পারিবারিক আড্ডায় রূপ নিল। সন্ধ্যা নামার মুখে বেলি আর সায়ান দুজনে বাড়ির বিশাল ছাদটার রেলিং ধরে দাঁড়ালো। গ্রামীণ শান্ত স্নিগ্ধ হাওয়া এসে
বেলির চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। নিচে রাহাত, মাইশা আর বেলির ভাই তখনও আয়রাকে নিয়ে খেলছে, আর বড়দের হাসি শব্দ ছাদ পর্যন্ত ভেসে আসছে। সায়ান ধীর পায়ে বেলির একদম কাছে এসে দাঁড়ালো। সবার অলক্ষ্যে বেলির শাড়ির আঁচলটা নিজের শক্ত আঙুলে পেঁচিয়ে একটু টান দিল। কিরে বেলিফুল, নিজের বাড়িতে এসে আমার কথা ভুলেই গেলি? হুম। সায়ান বেলির কপালে নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিল, চোখে পরম তৃপ্তির চাদর। তুই ছিলি পিচি চাচাতো বোন, আর আজ তুই আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা। তোকে এই আপন মানুষদের মাঝে হাসি মুখে দেখতে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আকাশে এক ফলে চাঁদ উকি দিচ্ছে। নিজেদের চেনা মাটির কোলে দুজন মানুষের ভালোবাসার সাজবাতিটা আজ পুরো পরিবারের হাসি মুখের মাঝে এক চিরন্তর ও মধুর পূর্ণতা পেল। সমাপ্ত।